अगर नहीं आपको लगता है कि नहीं बोलना चाहिए तो मत बोलिए। हम लोग आपके काम देख के आपके सब्सक्राइबार्स हैं, ना कि आपकी पर्सनल लाइफ से हम लोग कोई लेना দেনা है। আমাকে বলতো না তুমি হনুমান চালিসা পড়ে আমিষ খাও, হ্যাঁ আমি খাই, ঈশ্বরের কৃপায় আমার নেই। আমাকে বলে কেউ পার পেয়ে যাবে ওইসব চলবে না। প্রচুর প্রচুর অ্যারোগেন্ট ছিলাম, প্রচুর থেকে 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 আজ বিয়ের 17 বছর পর আমি নিজের চোখে সব দেখতে পাচ্ছি। কি আসো বাবু পড়তে গেছে, বসো। ঠান্ডা লাগছে হালকা, বসো। সন্ধ্যাবাতি দিলাম, হ্যাঁ ভালো করেছো। আমারও একা একা ভাল লাগছে না, কিরকম একটা ভাই লাগছে। দাঁড়াও, তো তখন জাস্ট ভিডিওটা শুরু করব ভাবছিলাম, আর দিদিভাই এলো। তখন সন্ধ্যা দিয়ে উঠেছি, খালি নাইটিটা পড়া ছিল দেখলে না, জাস্ট সন্ধ্যা দিয়ে উঠেছি। আর দিদিভাই এলো, তখন একটু বসে গল্প করলাম। ওর সুখ দুঃখের গল্প শোনার সাথী আমি, আমার সুখ দুঃখের গল্প শোনার সাথী ও। তো এই সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা হোক, দুজনে একটু বসে গল্প করে মনটা হালকা করবার চেষ্টা করি দুজনে। আর আমার এখন দুপুরে কোনো কাজ করিনি। দুপুরে কি মানে কীরকম বলো তো, আয়ুষ্মানের পড়া ছিল, পরপর পড়তে চলে গেল, তারপর আমি একটু রেস্ট নিয়েছি, ওই জন্য বাসনপত্র এই ওখানে মাংসটা এখনও ওই কড়াইয়ে সবাইকে বাটি বাটি করে দিয়েছিলাম, আর কড়াইয়ে ধরাই আছে, ওটা তুলে রেখে দেবো, রাতে আর মাংস খাওয়া। তারপরে আমি বাসনপত্রগুলো এখন ঝটাপট মাজবো। এখন জানি না আয়ুষ্মানকে আনতে যেতে পারবো কি না, না হলে ওর বাবা যাবে। আমি একটু যেতে চাইছি, কারণ ওদিকে না মেলা বসেছে, যেখানে আমি যাব ওকে আনতে। তো যদি পারি যাব, না হলে বাদ দেবো, আর কি করব, কিছু করার নেই। চলো বাসনপত্রগুলো আগে মেজে ধুয়ে নিই। জেপ্তো থেকে আটা আনালাম, আটা একদম ছিল না। আর ইয়েতে পেয়েছিলাম, মানে মেট্রোতে পেয়েছিলাম, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, কিন্তু বয়ে আনাটা ভীষণ ডিফিকাল্ট। 5 কেজির প্যাকেট ধরবো, অতগুলো ব্যাগ ধরবো, খুব মুশকিল ছিল। ওই জন্য জেপ্তোতে 208 টাকায় 5 কেজির ওই চাক্কির আটাটা পেয়ে যাই। চলো বাসনগুলো আগে ঝটাপট মেজে নিই। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি গতকালের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা তারই পরবর্তী অংশ। অর্থাৎ গতকাল যে ভিডিওটা তোমরা দেখেছো, সেখানে আমি মাটন রেসিপি শেয়ার করেছিলাম, আর বেশ কিছুটা থেকে গেছে, সেটা একটা মাইক্রোওভেন প্রুফ বোলের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর রাতে যেদিন মাটন হয়, সেদিন আমরা রাতে কিন্তু মাটন আর খাই না, পরের দিনের জন্য রেখে দিই। হাফ দুপুরে খাওয়া হয়, হাফ পরের দিন দুপুরে আবার খাওয়া হয়। তো রাতে চেষ্টা করি সবসময় সবজির ওপর থাকা বা বয়েলড ভেজিটেবলস এই ধরনের। চাইলে রেসিপিটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে একসাথে তো পুরো গোটা ভিডিওটা যাবে, তাহলে হয়তো অনেক বড় হয়ে যাবে। কিন্তু আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি বলেই কথাগুলো রেখে দিলাম, কারণ বেশ অনেকটা কথা। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো বা করো যে আমি কার ইন্সপিরেশানে বা কীভাবে, আমি আসলে একজনের ইন্সপিরেশানে তো ভিডিও তৈরি করিনি। আমি প্রচুর প্রচুর ব্লগারদের ইন্সপিরেশন পেয়েছি, তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমার ব্লগ রেডি করেছি। তবে সেগুলো আমি ডিটেলে তোমাদের বলেছি। আপাতত এই যে বিকেলবেলা দেখো এক ধামা বাসন নিয়ে বসেছি। অনেক বড় বড় বাসন থাকলে মনে হয় আরও বেশি, ওই জন্য আমি সবসময় চেষ্টা করি বড় বাসনগুলো ধুয়ে ফেলতে, কিন্তু আজকে হয়নি। আজকে আসলে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, মানে ভীষণ এক একদিন হয় না অ্যাংজাইটি কাজ করে, কোনো কারণ ছাড়াই অ্যাংজাইটি কাজ করে। কারণ থাকে না বলা ভুল, বাহ্যিক বেশ কিছু কারণ থাকে, যেগুলো নিয়ে না করাই বাঞ্ছনীয়, বা যেগুলো নিয়ে না করলেও চলে। সময় সেই কাজগুলো করে রাখলে আসলে সেই অ্যাংজাইটিটা হতো না, কিন্তু আমি সময় সেগুলো করে উঠতে পারি না। বিশেষ করে আয়ুষ্মানের হয়তো পড়াশোনার ক্ষেত্রেরই কিছু কথা বলছি, কারণ যতই হোক সব হেডেক তো মায়েদেরই, তাই না? বাবারা তো কোনো একটা কিছু বিষয় খারাপ হলে বলবে, তাহলে কি করো সারাদিন, ছেলে যদি পড়াশোনায় ঠিকঠাকভাবে না করলো, তো সেই সমস্ত অ্যাংজাইটিও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। সেগুলো কেউ বুঝবে না, সবাই ভাবে খুব আরামে বাড়িতেই তো থাকে, খুব আরামেই থাকে। তো যাই হোক, সংসারে কাজ তো থেমে থাকে না, ঘরের কাজ আমি করব, তবে তো আবার রাতের বা খাবার দাবারগুলো বানাতে পারবো। তাই সেই সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। আর যেদিন এই মাটন ফাটন রান্না হয়, চারিদিক কেমন তেল চিটচিট করে, প্লাস মানে বাসন কোসন থেকে শুরু করে এই কুকটপ কাউন্টার টপ সব একদম তেল চিটচিট করতে থাকে। আর সেই জন্য আমি ভাবলাম যে না, বিকেল বিকেল একেবারে
যখন করছি এত বাসন যখন ধুতে পেরেছি, তাহলে রান্নাঘরটাও একদম ডিপ ক্লিন করে নিই। রোজেরটা রোজ করে নিলে আমার পক্ষে সুবিধা হয় সব কিছু মেনটেন করা। আর আমি না, কিছু কাজ থাকে যেগুলো রোজ করি, আর কিছু কাজ থাকে যেগুলো হয়তো 2-3 দিন অল্টারনেট ডেতে করে নিই এখন। তার ফলে কি ঘরদোরগুলো অর্গানাইজ থাকে, কোনো কিছুর অসুবিধা হয় না। একটু পরিশ্রম করে কিছু জিনিস করতে হয়, আর যেই কাজটা তুমি পরে করবো বলে ফেলে রাখবে সেই কাজটা দেখবে হবেই না। তো আমারও এরকম টুকিটাকি বেশ কিছু জিনিস হয় যে দূর এখন ভালো লাগছে না, পরে করব। এই করতে গিয়ে প্রায় সপ্তাহখানেক 2 সপ্তাহখানেক এরকম পেরিয়ে যায়। তোমাদের এরকম হয় কি না আমাকে কমেন্টে বলো তো। তাই জন্য সময়ের কাজ না সময় করে নিতে হয়। যাই হোক, তোমাদের সাথে এত কিছু কথা বলতে বলতে কিচেনটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমরা কিন্তু সকলেই জানি রান্নাঘর থেকেই সব কিছু ভালো জিনিসের উৎপত্তি। কারণ দেখো, এই পৃথিবীর মানুষ যে এত রোজগার করছে, তার প্রথম চাহিদা থাকে কিন্তু অন্ন, তারপর বস্ত্র, তারপর বাসস্থান। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করবে, তারপরে তোমার শরীরে শক্তি যোগান হবে, তুমি সুস্থ থাকবে, তারপর বাকি তুমি সব কিছু করতে পারবে। তো যেখান থেকে ঈশ্বর আমাদের খাওয়া মানে অন্ন যোগান দিচ্ছেন, সেই জায়গাটাকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রথম কর্তব্য। তো সেই জন্য আমি আগেই রান্নাঘর পরিষ্কার করে নিই। তারপরে যে বঁটিটাতে সবজি টবজি কাটি সেটাকে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার রাখি। আর ওই যে গ্যাসের যে বার্নারগুলো থাকে সেগুলোকেও স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে রাখার জন্য দিয়ে দিই। এখনও পর্যন্ত আজকে কফি খাওয়া হয়নি, একটু পরে খাবো। আগে রান্নাঘরটা ক্লিন করি, বেসিনটা পরিষ্কার করি। আর টুকটাক টুকটাক বাসন তো বেরোতেই থাকছে, আর ওই চামচ টামচ এগুলোও থাকে, সেগুলো একবার আধ মেজে ঘন্টা নিই। লেগেছে আমার টোটাল এত বাসনপত্র ধুতে আর সমস্ত কিছু পরিষ্কার করতে। আর এইটা তো জানোই, এটা ধীরে ধীরে এরকম কালো হয়ে যায়, সে তুমি যতই সেদ্ধ করো যাই করো। কিন্তু এটা মোটামুটি এখন আমার মিনিমাম আমি ধরো 5 মাস তো চালাতে পারবোই। আর এগুলো সব এখানটাই রেখে দিলাম, এক্ষুনি শুকিয়ে যাবে, এক্ষুনি আমার কাজে লাগবে। তাই তো কিচেন পুরো ক্লিন। যতক্ষণ না এই কাজটা হয় না, আমার ভিতরে যেন প্যালপিটেশন হতে থাকে, বিশ্বাস করো, আমি জানি না কেন। আর এই যে বললাম না, জেপ্টো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি, বিশেষ করে এই যে এই চাকরি ডাটাটা, এটা জেপ্টোতে পাই 208 টাকায়, যেখানে আশীর্বাদ আর গণেশ আটা মোটামুটি 224, কোনোটা 228। হ্যাঁ, মানে এটারও ওরকমই দামে আগে কিনতাম, এই অফারে দিচ্ছে এখন, এই মাসে দিল এইটা, এতটা অফারে পেলাম। একদমই আটা বাড়ন্ত ছিল, আটাটা ঢালতে হবে। তারপরে আজকে রুটি করব। আজকে কেন, আমার ঘরে সবসময় রুটি হয়, ব্রকলি দিয়ে একটা কিছু সবজি বা ভাজি টাইপের করব। আর এই যে দুধ টুধ আনিয়েছিলাম, নিয়ে রাখি। সেই যে সেদিন গ্রসারি এনেছিলাম, কিছু ঢুকিয়েছি, কিছু পড়েই রয়েছে। যদি সেই দিনের দিন না ঢোকাই না জিনিসপত্রগুলো, জায়গা মতন পড়েই থাকে। আর দেখবে 100 গ্রাম ধনে পাতা দিল এইটুকু 6 টাকা। 5 টাকায় বাজারে কতটা ধনে পাতা পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের বাজার বন্ধ। তো সকালে যখন আয়ুষ্মানকে নিয়ে ফিরছিলাম, তখনই আমি ভেবেছিলাম কিনে নেব। আর এটা একটু মিষ্টি নিয়েছি, আমি রাত্রিবেলা একটা মুখশুদ্ধি বানাবো, আমি শেয়ার করবো। মৌরিও আছে ঘরে। আর নিলাম, দেখো দুধগুলো কি কাদা, দেখতে পাচ্ছ? অবশ্য ধনে পাতার সাথে ছিল তো, ওই জন্য হতে পারে। এমনিতেও প্রচণ্ড পরিমাণে ধনে পাতার মাটি নিয়ে গেছে, যদিও একটু দুধ নিয়ে নিলাম। এটাও একদমই ছিল না। তারপর ঘরে ঘি বাড়ন্ত, তাই আমার বর বলছে সেদিন, তুমি যে 3000 টাকার মতন শপিং করলে, সেই তো ডাল আনতে হবে, ঘি আনতে হবে, আটা নিলে, আসল জিনিসগুলোই যদি তোমাকে সেই আমাকে কিনতেই হয়, তাহলে তুমি ঘি করতে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গিয়ে কিনলে। কিনলাম বলতে ধরো এক্সট্রা জিনিস কেনা হয়ে যায়, ওই যে 3টে নিলে এই অফার, 4টে নিলে এই অফার। ম্যাগি তো 10 টাকা দামে যেটা দিল ইপ্পিটা, 10 টাকাটা 7 টাকা করে পেয়েছি, 10 প্যাকেট নিয়ে নিয়েছি। তারপরে ভিনিগার নিয়ে নিলাম 3 বোতল। এই করে করেই তো টাকা হয়ে যায়, বলো। সত্যি ভাবি যে কি নিলাম যে এত টাকা বিল হয়ে গেল। চিনি নিয়েছি, চিয়া সিড নিয়েছি, এই 2 কেজি চিনি ছিল 1 কেজি ঘরে, তাও নিলাম। এতেই দাম বেড়ে গেছে। আমি আজকাল দেখি, আমি এখন না ফেসবুক খুব খুব কম দেখি, 2-1টা দেখি, একটু একটু শেয়ার করে দিই, আর তারপরে ইয়ে করে দিই, মানে দেখি না বেশি। সে ইউটিউবেও খুব ইচ্ছে হলে আমি ব্লগগুলো দেখি, যাদের আমি দেখে আর কি আমার ইউটিউবে আসা সেই সমস্ত ব্লগারদের কাজকর্ম আমাকে এখনও এনার্জি দেয়। তো তাদের ব্লগগুলো দেখি, তারাও এখন ম্যাক্সিমাম না ঘরের কাজকর্ম বাদ দিয়ে রেসিপিগুলো বেশি শেয়ার করে, আরও আছে, তাদেরগুলোও দেখি। তো দেখে দেখে আমি না ভীষণ কাজে এনার্জি পাই, সত্যি কথা বলতে। আর এরকম বাংলায় খুব 2-1জন আছে, বাকি আমি মোটামুটি হিন্দির যাদের দেখি, তারা ভীষণ ভীষণ পরিশ্রমী, যাকে বলে কর্মঠ।
তাদের ব্লগগুলো দেখে নিজের মতন ভীষণ এনার্জি পায়, ভীষণ পজিটিভ। তারা জীবনে কিন্তু প্রচুর প্রচুর উন্নতি করেছে, ইউটিউব থেকে করেনি, মানে তাদের ফ্যামিলির কথা বলছি। ইউটিউব অত উন্নতি করতে পারেনি, আর সত্যি বলতে তাদেরও 3-4 লাখ হয়তো সাবস্ক্রাইবার আছে, তাদের ভিউজ ওই 20,000 30,000 এরকম ভিউজ, কিন্তু লাইফে অদ্ভুতভাবে তাদের সব কিছু ভালো হয়েছে। কেন বলো তো? তারা নিজের যে চারপাশটাকে নিজের মন্দিরের মতন তৈরি করেছে, নিজের ঘরটাকে নিজের মন্দির বানিয়ে দিয়েছে, নিজের মনটাকে নিজের মন। কখনো দেখি না তাদের মধ্যে কোনো নেগেটিভ, কারোর ব্যাপারে নেগেটিভ কথা, কারোর ব্যাপারে কুৎসা, কারোর এমনকি খুব খারাপ খারাপ কমেন্ট আসে। আমি একজন ব্লগারকে ভীষণ ভীষণ ওনার ফ্যান আমি, তার এক বোন আছে, তিনি দিদি, তার বোনের বিয়ে দিয়েছিল, তারপরে যাই হোক হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক নেই, ম্যাক্সিমাম না, কিছু কিছু আসে, মানে জানে তার বোনের ডিভোর্স হয়ে গেছে বা কিছু, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কী হয়েছে বলে, মানে ওকে ঘরের পুরো ডিটেলসটা মানে ওনাকে বলতে হবে। আমিও কমেন্ট করেছি যে আপকো अगर नहीं आपको लगता है कि नहीं बोलना चाहिए तो मत बोलिए, हम लोग आपके काम देख के आपके सब्सक्राइबर्स हैं, ना कि आपके पर्सनल लाइफ से हम लोग कोई लेना देना है। आप जब आपके सिस्टर को दिखाएंगे तब बस उतना ही देखना है। তো ওদের কাজ, ওনার কাজ আমার বা ওনার মাইন্ডসেট ভীষণ ভালো লাগে। হাজব্যান্ড যেরকম ওনার মানে ঘর ছিল, বাড়ি ছিল, সেখান থেকে অনেক অনেক উন্নতি করেছে। যেটা আমার সব থেকে মনে হয়, তুমি যদি পজিটিভ থাকো লাইফে, তোমার চিন্তাধারা যদি পজিটিভ থাকে, উনিও তো ভাবতে পারেন আমার কোথায় ভিউজ ছিল, কোথায় নেমে গেছে, কখনো কন্ট্রোভার্সিতে যায়নি। নিজের রেসিপি, খাবার দাবার, সাংসারিক এই জিনিসপত্র কেনা, ঘরদোর অর্গানাইজেশন, এইসব নিয়ে ব্লগ করে। আর উনি আমার যে যা দেখো, আমার শুধুমাত্র আমি যদি একজনকে ফলো করে থাকি সেটা উনি। ওনার লাইফস্টাইলের সাথে আমি ম্যাচ করতে পারবো না, কারণ উনি অন্য সিটিতে থাকে, উনি অন্য কালচারের, আমি অন্য কালচারের। কিন্তু আমাকে যদি কেউ প্রচণ্ড পরিমাণে, আমাকে যদি কেউ কী বলে ওটাকে, অনুপ্রেরণা দিয়ে থাকে, সেটা হচ্ছে উনি। আমি নাম নিচ্ছি না, কারণ অনেক সময় সমস্যা হয়ে যায় ইউটিউবে। উনিও ইউটিউবার, তো উনিও ফেসবুকে কিছু করেন না ইউটিউবে, আমিও যেমন ফেসবুকে কিছু করি না, উনিও ফেসবুকে কিছু করেন না। তো বাকি এই যে টোটকা টাটকি 1000 জন তো এখন অ্যাস্ট্রোলজার চলে এসছে, কাকটা যে মানবে তুমি, কাকটা যে মানবে না তুমি তো বুঝতে পারবে না। তোমার মধ্যে ভয় ঢুকবে, এই আজকে এই গ্রহণ, এই আজকে ওই, তো তাহলে এটা করলে কিছু। আমাকে তো এক বন্ধু বলেছে না, হাই ওঠে আমার, পাঁচালি পড়তে গেলে হাই ওঠে। উঠতেই পারে, তোমার অক্সিজেনের অভাব আছে, তুমি ক্লান্ত, তোমার ঘুম নেই, তোমার তো শরীর, তুমি তো ভগবান নও, তো তোমার ক্লান্তি, আর তুমি তো তোমার 1000টা মানুষজনকে নিয়ে তোমার চলতে হচ্ছে, কারোর খারাপ কথা তোমার খারাপ লাগছে, কারোর ভালো কথা তোমার আনন্দ দিচ্ছে, তুমি উত্তেজিত হচ্ছ, তোমার ক্লান্তি বোধ আসছে, তোমার হাই উঠতেই পারে, কমন জিনিস। তুমি ঠাকুরের কাছে ভগবান ক্ষমা করে দাও। আমি যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই, আমি জানো তো আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা না, আমি কী করি, এখনও করি, আমার যদি চান হয়ে যায়, ধরো পুজো দিতে হবে, পরে বিকেলবেলা সন্ধ্যা দেবো, আমার পটি পেলে পটি যেতাম না, আগে বেশি করতাম, এখন তো আমি গায়ে জল ঢেলে নিই, তখন না ওই বাথরুমে যেতাম, তো তখন ওই চট করে অত জলেরও সমস্যা তোমরা দেখেছো। এক সেকেন্ড, বিয়ের মনে পড়া হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো, আমি শুনছি। মানে পড়তে গেছে তো হিস্ট্রি জিওগ্রাফি, তো সেই ম্যামের ব্যাপারে কথা। তো যেটা তোমাদের বলছিলাম, সেদিন আমার কাছে একটা, যদি কেউ আমার ফেসবুকে থাকো, আমি শেয়ার করি এগুলো, তোমরা দেখবে, ওখানে লিখেছে হনুমান চালিসা যে কেউ যে কোনো মুহূর্তে, মানে আমাকে পিরিয়ড হলেও, অতটা আমি বাড়াবাড়ি আমি বলতে চাই না, মানে ওখানে লেখা আছে যে কোনো মুহূর্তে পাঠ করতে পারে, যে কোনো মুহূর্তে। আমাকে বলতো না তুমি হনুমান চালিসা পড়ে আমিষ খাও, হ্যাঁ আমি খাই, ঈশ্বরের কৃপায় আমার ভালো ছাড়া ঠাকুর আমার কখনো ক্ষতি করেননি। এবারে জীবনে প্রচুর মানুষের আপস অ্যান্ড ডাউনস আসে লাইফে, আমারও এসেছে। আমি খালি জানো তো জীবনে কারোর ক্ষতি চাইনি, কারোর না। আমার যদি 100 টাকা থাকে, আমি তার থেকে 50 টাকাও যদি খরচা করি, আমি আরেকজনের জন্য করেছি। মানে ও ঠিক আছে, তোর তো টাকা নেই, তুই তো, আমি যদি একটু ইনকাম করি না, ও ঠিক আছে তোকে দিতে হবে না, আমি দিচ্ছি, আমি তো রোজগার করি। যদি তোমার ভেতরে মাইন্ডসেট ঠিক থাকে, ধরো তোমার এখন পরিস্থিতি খারাপ, আমার এক, তোমাদের বলেছিলাম না, আমার এক সাবস্ক্রাইবার বোন, যার হাজব্যান্ডে বাইক হারিয়ে গেছিলো, রিচ চান্ট করেছে, তারপরে মানত করেছে, সব বাইকটা পেয়েছে। ভাবো চুরি হয়ে যাওয়া বাইক সে পেয়েছে ফেরত। ভগবান চাইলে সবই সম্ভব। আমি ওকে সবসময় আমি এই কথাই বলবো, পজিটিভ থাকো। তুমি যদি পজিটিভ থাকো, তাহলে আমি না সত্যি, ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তবু ওর জন্য আমি ঠাকুরকে দেখলেই, আমি জানি না কেন, আমি ঠাকুরের কাছে আমি বললাম, ও ঠাকুর আমার, আমি চিনিও না জানিও না, তবু আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। সত্যি আমার খুব খুব কষ্ট হয় ওর জন্য। তো যেহেতু আমাকে সব অনুভূতিগুলো বলে না, আমি খালি ঠাকুরকে বলি, ঠাকুর যেন ওর স্বামী চাকরিটা পেয়ে যায়। আমি শুধু এটাই ঠাকুরকে বলি। আমি জানি না ভগবান আমার এটা ভালো করবে কি খারাপ করবে, আমি জানি না, আমি তো তাকে চিনিও না জানিও না, ওই যেটুকু আমাকে মেসেজ করে, কমেন্ট করে, ওইটুকুতেই চিনি। ও যে ধৈর্য ধরে আছে ওর স্বামীর সাথে, ভগবান ওকে অনেক ওপরে নিয়ে যাবে, ওর এটা হতেই হবে। যাই হোক, তো যেটা বলছি, যদি তুমি পজিটিভ থাকো, তুমি যদি ভালো চাও না মানুষের, তোমার সে যতই ক্ষতি করুক, তুমি যদি ভেতর থেকে চাও ওরও ক্ষতি হবে, ব্যাস তুমি ওখানেই শেষ। ওটা তুমি কখনো চাইবে না, তুমি চাইবে
আমার ক্ষতি করেছে তো ওর যেন ভালো হয়, ঈশ্বর ওকে ক্ষমা করুক, ব্যাস তোমার কর্ম ওখানে স্টপ হচ্ছে। এবার বাকিটা ওই যে ওপরে যিনি বসে আছেন তার আন্ডারে সব হয়ে যাবে। তুমি জীবনে ভালো করবেই, এটা একদম মানে আমি প্রমাণ পাচ্ছি, মানুষের দেখে 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 প্রমাণ পাচ্ছি। আর আমি নিজেকেও এইভাবে সংশোধন করেছি। আমিও একটা সময় খুব রুড ছিলাম, খুব মানে আমাকে বলে কেউ পার পেয়ে যাবে ওইসব চলবে না। প্রচুর প্রচুর অ্যারোগেন্ট ছিলাম, প্রচুর গলার আওয়াজ। ভাষা খারাপ মানে তুমি আমাকে একটা কথা বলে আমি তোমাকে 10টা কথা শোনাতে পারি, এখনও পারি। কিন্তু সেই কন্ট্রোল করবার ক্ষমতাটা ঈশ্বর দিয়ে দিয়েছেন, যে চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। আমি চুপ থেকে 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 আজ বিয়ের 17 বছর পর আমি নিজের চোখে সব দেখতে পাচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, এই অনুভূতিটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আর প্রায় 15 মিনিটের ভিডিও যেহেতু হয়ে গেছিলো, আমি তোমাদের সাথে আর আগের ব্লগে সেটা ইনক্লুড করতে পারিনি, তাহলে অনেক বড় হয়ে যেত। সেই জন্য পার্টটা ভেঙে আমি তোমাদের সাথে, মনে করো ওই গতকালের ভিডিওটাই এটা কন্টিনিউ হয়েছিল। আর আমরা ভাবি না যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে অনেক খারাপ এনেছে, আমরা খারাপ জিনিস দেখি তাই খারাপ আনে। আমরা যদি ভালো জিনিস দেখি, আমি বললাম না প্রচুর ব্লগাররা আছে যারা আমার জীবনকে অনেক বা আমার সংসার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে অনেক ভালো ভালো ব্লগারের ভিডিও, কারণ তখন মনে হতো এই সংসার আমি করতে পারবো না, এত পরিশ্রম আমার দ্বারা সম্ভব না, আমি করবোই বা কেন এত কিছু ঘরের কাজ যেখানে আমার কোনো রোজগার নেই। তো সেই সমস্ত ভালো ভালো ব্লগারদের ভিডিও আমাকে শিখিয়েছে কীভাবে সংসারকে ভালোবাসতে হয়। সত্যিই তারা আমার সংসারটাকে টিকিয়ে দিয়েছিল সেই মুহূর্তে। আর যেখানে ঈশ্বর আমাকে এনে ফেলেছেন সেখানে তো আমি খারাপ নেই, তাহলে সেই জায়গাতে কি খারাপ আছে সেটা আমি কেন দেখব? বরঞ্চ সেখান থেকে আমার কি ভালো আছে বা আমি কীভাবে আরও ভালো করতে পারি আমার এই পরিস্থিতিটা, আমাকে সেই চিন্তা করতে হবে। পালিয়ে না গিয়ে আমার উচিত আমার সিচুয়েশানটাকে আরও সুন্দর করা। এটাই আমি কিন্তু বিভিন্ন ব্লগারদের থেকে শিখেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে আমার এই ইউটিউব জার্নির শুরুর বা কীভাবে তারা আমার জীবনে ইন্সপিরেশনের কাজ করেছিলেন বা কীভাবে তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।